নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, আসাম রাইফেলস তরফ থেকে বের হয়েছে। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে। তার আগে একটা ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সময় মতো পাওয়ার জন্য। দেখে নিচ্ছি বন্ধুরা বিস্তারিত। বন্ধুরা, এখানে যে অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নেবেন। চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। হ্যাঁ, আজকে যে রিক্রুটমেন্ট আছে আসাম রাইফেলস তরফ থেকে স্পোর্টস পার্সন হিসাবে নেওয়া হবে, রেলি কন্ডাক্ট করা হবে 2025-এ। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম স্পোর্ট যারা খেলোয়াড় আছেন তাদের জন্য পোস্টগুলি আছে। ঠিক আছে বন্ধুরা, যেমন কি বলা আছে যে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইজ 15 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, তার আগে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। ঠিক আছে, 16 আগস্ট 2025 থেকে সার্ভার স্টার্ট হয়ে যাবে ফাংশন। যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আমি লিঙ্কগুলি প্রোভাইড করে রাখবো। ঠিক আছে, চলুন বিস্তারিত দেখে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্টটা হবে টেন্টেটিভলি কন্ডাক্ট করা হবে অক্টোবর 2025 থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে। ঠিক আছে, এটা টেন্টেটিভ টাইম ফ্রেম, এর মধ্যে রিক্রুটমেন্টটা হবে। টোটাল পোস্ট আছে 69টি, 69 সব মেল এবং ফিমেল ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাপ্লাই করতে পারবে। কী কী পোস্ট আছে বন্ধুরা, এখানে যেমন বক্সিং ক্যাটাগরিতে নেওয়া হবে, বক্সিং ক্যাটাগরিতে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট দুটোকেই নেওয়া হবে, দুজনকেই নেওয়া হবে। টোটাল 6টা পোস্ট আছে, 3জন থাকবে মেল ক্যান্ডিডেট, 3জন থাকবে ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, ফুটবলার হিসেবে নেওয়া হবে, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 5জন থাকবে, 4জন থাকবে ফিমেল ক্যান্ডিডেট, টোটাল 9টা পোস্ট। শুটিং হিসাবে স্পোর্ট হিসেবে নেওয়া হবে, সেক্ষেত্রে 4টি পোস্ট আছে, দুটি দুটি করে মেল ফিমেল ক্যান্ডিডেট জন্য। তারপর আছে টেকিউন্ডু, এর মধ্যে পোস্ট আছে, সংখ্যা আছে টোটাল 8টি, 4টি করে বুথ মেল ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে। ক্যারাটের জন্য নেওয়া হবে 10টি পোস্ট, সেক্ষেত্রে মেল নেওয়া হবে 4টি, 6টি পোস্ট হবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তারপরে আছে সেপাক তাকড়েও, এক্ষেত্রে আছে 2টি পোস্ট, এখানে শুধু মেল ক্যান্ডিডেটই আছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিছু নেই। হ্যাঁ, আপনাদের যে এই পোস্টগুলি বের হয়েছে, এই পোস্টগুলি যে ট্রেনিংটা হবে সেটা হবে আপনাদের নাগাল্যান্ড সুখুই সুখুবি ট্রেনিং সেন্টার। এটা আসাম রাইফেল ট্রেনিং সেন্টার স্কুল, সুখুবিতে, নাগাল্যান্ডে আছে। দেখে নিচ্ছি পরবর্তী পোস্টটা। এখানে কিন্তু সবখান থেকেই অ্যাপ্লাই করা যাবে। ফেন্সিং এর জন্য আছে টোটাল 4টি পোস্ট, 2টি মেল ক্যান্ডিডেট, 2টি ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তারপর ব্যাডমিন্টনের ক্ষেত্রে 4টি পোস্ট নেওয়া হবে, 2জন ফিমেল, 2জন মেল। ঠিক আছে, তারপরে নেওয়া হচ্ছে পেনসাক সিলেট, এক্ষেত্রে 10টি পোস্ট আছে, মেল ক্যান্ডিডেটের জন্য 3টি, 60টি পোস্ট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, টোটাল 10টি পোস্ট। এক্ষেত্রেও আসাম রাইফেলস ট্রেনিং সেন্টার হবে, সুখবি, নাগাল্যান্ড। ঠিক আছে, তারপর নেওয়া হবে অ্যাথলেটিক্সের জন্য নেওয়া হবে টোটাল 11টি পোস্ট, 4টি মেল ক্যান্ডিডেট, 60টি ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এক্ষেত্রে আপনাদের HQ IGAR নর্থ কোহিমা, নাগাল্যান্ডে আপনাদের ট্রেনিং শিডিউলটা করা হবে। টোটাল যে বললাম 69 পোস্ট, তার মধ্যে 30টি পোস্ট থাকবে টোটাল খেলোয়াড়ের মধ্যে মেল ক্যান্ডিডেট, আর 39 পোস্ট থাকবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে বন্ধুরা, বিস্তৃত সবকিছু নোটিফিকেশন আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রেখেছি, সেখান থেকেও দেখতে পারেন বা ওই ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, asamrifles.gov.in। ঠিক আছে, দেখে নিচ্ছি বিস্তারিত কিভাবে অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আপনাদের ওই ওয়েবসাইটে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন করতে লাগবে, রেজিস্ট্রেশন করে আপনারা জমা করবেন। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে যে আপনারা ইন বোথ অপশনস দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড কপি অফ চালান অর রিসিপ্ট। যারা পেমেন্ট করবেন, পেমেন্ট তো করতেই লাগবে, যে পেমেন্ট যে করবেন সেই রিসিপ্ট অনলাইন অথবা অফলাইন অবশ্যই করেন, কিন্তু অবশ্যই আপলোড করতে লাগবে ওয়েবসাইটের পোর্টালে। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে ইন কেস অফ নন আপলোডিং রিসিপ্ট ও চালান ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস উইল বি রিজেক্টেড। যদি আপনারা আপলোড না করেন তাহলে কিন্তু রিজেকশন হয়ে যেতে পারে, এই কথা এখানে স্পষ্ট কথা বলে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা চেয়েছে ফর স্ট্রাকচার, দ্য জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে 100 টাকা লাগবে। আর যারা আছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ঠিক আছে, আর যারা জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন, ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট, SBI কারেন্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার কিভাবে জমা করবেন, এখানে IFSC কোড টোড সব দেওয়া আছে। ভিডিওটা পজ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে, তারপর এলিজিবিলিটি কন্ডিশন যে দেওয়া আছে, ক্রাইটেরিয়াগুলি, এর মধ্যে বলা হয়েছে যে
রাইফেলম্যান রাইফেলম্যান অথবা রাইফেল ওমেন জেনারেল ডিউটি, সেক্ষেত্রে বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 23 বছর। ঠিক আছে। হ্যাঁ, আপার এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে, জেনারেলও পাবেন, ওবিসিও পাবেন আপ টু 5 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে। আর এসসি এসটি 10 ইয়ার্স পর্যন্ত পাবেন। ঠিক আছে। এখানে যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, মেট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড। হ্যাঁ, এখানে অবশ্যই স্পোর্ট ক্যাটাগরি, তো স্পোর্ট ক্যাটাগরি কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন প্লেয়ার্স হ্যাভ টু বি participated in any international competition অথবা ন্যাশনাল কম্পিটিশন অথবা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস অথবা গেমস ফর স্কুলস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস যারা পার্টিসিপেট করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মানে কোয়ালিফিকেশনটা প্রযোজ্য আর কি। দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এখানে কম্পিটেন্ট অথরিটি, নেক্সট যে সার্টিফিকেটটা লাগবে, কম্পিটেন্ট অথরিটি টু অ্যাওয়ার্ড সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলি আপনাদের লাগবে। সেক্ষেত্রে যেমন কি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অফ দ্য গেম কনসার্ন, তাদের থেকে সার্টিফিকেশন অবশ্যই লাগবে আপনাদের। বা যারা ন্যাশনাল কম্পিটিশন করেছেন তাদের ক্ষেত্রে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অর সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য গেম কনসার্ন, তাদের থেকে সার্টিফিকেশন অবশ্যই আপনাদের লাগবে। সেক্ষেত্রে যারা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে খেলেছেন তাদের ক্ষেত্রে ডিন স্পোর্ট অফ দ্য অফিসার ইন ওভারঅল চার্জ অফ স্পোর্টস অফ দ্য ইউনিভার্সিটি কনসার্ন, তাদের থেকে আপনাদের সার্টিফিকেশন অবশ্যই লাগবে। যারা ন্যাশনাল স্পোর্টস অথবা গেমস ফর স্কুলে পার্টিসিপেট করেছেন সেক্ষেত্রে আপনাদের লাগবে ডাইরেক্টর অথবা এডিশনাল অথবা জয়েন্ট অর ডেপুটি ডাইরেক্টর ওভারঅল চার্জ অফ স্পোর্টস অথবা গেমস ফর স্কুলস ইন দ্য ডাইরেক্টর পাবলিক ইনস্ট্রাকশনস অথবা এডুকেশন অফ দ্য স্টেট তরফ থেকে সার্টিফিকেশন অবশ্যই মাস্ট লাগবে। ঠিক আছে। খেলো ইন্ডিয়া, যারা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে পার্টিসিপেট করেছেন সেই ক্ষেত্রে কিন্তু অফিসার ডেজিগনেটেড অফিসার ইনচার্জ ফ্রম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি অথবা খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের তরফ থেকে সার্টিফিকেশন অবশ্যই লাগবে। বন্ধুরা, এখানে যে এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 28 বছর, আপ টু বেঞ্চমার্ক দেওয়া আছে ডেট 1 আগস্ট 2025 পর্যন্ত। ঠিক আছে। হ্যাঁ, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 33 বছর বয়স অ্যাজ পার যে ডেট ক্রাইটেরিয়া 1 আগস্ট 2025 এর মধ্যে যারা বয়স 18 থেকে 33 তারা এলিজিবল ফর এসসি এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে। দেখে নিচ্ছি পরবর্তী। আপনাদের মেট্রিকুলেশন সার্টিফিকেট অথবা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে প্রুফ অফ এস্টাবলিশিং ইন দ্য এজ অফ ক্যান্ডিডেট এটা থেকে তারা গণ্য করবে। ঠিক আছে। দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনাদের যে কোনো প্রেফারেন্স দেওয়া হবে, কাকে কাকে প্রেফারেন্স দেবে, কীভাবে দেওয়া হবে। যেমন বলা হয়েছে যে প্রেফারেন্স মে বি গিভেন টু দোজ হু হ্যাভ represented a state অথবা ইউনিয়ন টেরিটরি ইন দ্য সিনিয়র ও জুনিয়র লেভেল অফ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তাদেরকে একটু প্রেফারেন্স দেওয়া হবে। বা নেক্সট বলা হয়েছে যে প্রেফারেন্স মে বি গিভেন টু দোজ হু হ্যাভ রিপ্রেজেন্টেড এ ইউনিভার্সিটি ইন অ্যান ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন, অথবা নেক্সট প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে যারা গিভেন দোজ হু রিপ্রেজেন্টেড স্টেট অর ইউনিয়ন টেরিটরি অর ইউনিভার্সিটি অর স্টেট স্কুলস, তাদেরকেও দেওয়া হবে প্রেফারেন্স। অথবা যারা প্রেফারেন্স পাবেন দোজ ক্যান্ডিডেট হু রিপ্রেজেন্টেড স্টেট স্কুল ইন ন্যাশনাল স্পোর্টস অর গেমস অফ স্কুলস। ঠিক আছে। এগুলি মাথায় রাখবেন। যারা প্রেফারেন্স পাওয়ার মতো কাজ করেছেন তারা তো প্রেফারেন্স হবে, অন্যরাও অ্যাপ্লাই করতে পারবেন, বাকি ফাইনালাইজেশন করবে ডিপার্টমেন্ট। নেক্সট প্রেফারেন্স মে বি গিভেন টু দোজ হু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি। তো বন্ধুরা দেখে নিচ্ছি পরবর্তী কি বলেছে। হ্যাঁ, এখানে কিন্তু হাইলাইট করে রাখলাম একটা পয়েন্ট, এখানে স্পষ্টভাবে বলা আছে যে ইররেসপেক্টিভ অফ লেভেলস অফ পার্টিসিপেশন অ্যান্ড মেডাল ওয়ান অর motor ability test and field trial respective sports will be taken before final selection, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে। সিলেকশন প্রসিডিউরটা কিভাবে হবে বন্ধুরা, এখানে বলা আছে যে আপনাদের ক্যান্ডিডেট ভেরিফিকেশন করা হবে। যেমন কি ভেরিফিকেশন কি, আপনাদের কল লেটার, ফটো আইডি প্রুফ, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, মানে এইসব যে নর্মাল ডকুমেন্টেশন যা যা আছে আপনার সবগুলি ভেরিফিকেশন করবে। তারপরে ইনিশিয়াল ডকুমেন্টেশনের মধ্যে আপনাদের যেমন কি পড়ে অরিজিনাল ডকুমেন্ট, সার্টিফিকেট পার্টেনিং টু এজ, এডুকেশন, কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, এইসবগুলি ভেরিফিকেশন করবে। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি আপনাদের নেওয়া হবে। ঠিক আছে। সেই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে ফর ক্যাটাগরি, ফর অল ক্যাটাগরি অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে। সেটা গ্রাহ্য। মেল ক্যান্ডিডেটের জন্য 170 সেন্টিমিটার লাগবে, ফিমেল 157 সেন্টিমিটার, নর্মাল ক্যান্ডিডেট 80 সেন্টিমিটার। তো ম্যাক্সিমাম এক্সপানশন
5 সেন্টিমিটার করা লাগবে। এটা হচ্ছে চেস্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হাইট, এটা চেস্টের ক্ষেত্রে। তো বন্ধুরা বাকি কিছু রিল্যাক্সেশন তো এখানে মেনশন করা আছে। আমি অত বিস্তৃত যাচ্ছি না, ভিডিওটা পজ করে আপনারা কাইন্ডলি দেখে নেবেন। কার কার যেটা লাগবে সেটা সেই হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি সবগুলি বিস্তৃত করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি এগুলি হাইলাইট করে রেখেছিলাম, ঠিক আছে? দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট। ওয়েট অ্যাকচুয়ালি দেওয়া হবে প্রপোর্শনেট অফ হাইট অফ অ্যান্ড এজ হিসাবে, যেটা হয় এটা মেল ফিমেল ক্যান্ডিডেটদের দেওয়া হবে। এটা বিভিন্ন হসপিটাল বা কোনো স্পোর্টস অথরিটির সঙ্গে যুক্ত যারা আছে তারা অবশ্যই জানেন যে হাইট টু ওয়েট রেশিও কী থাকে, সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। ক্যান্ডিডেটস অবশ্যই এলিজিবল ফর ইন পিএইচডি উইল আন্ডারগো মোটর এবিলিটি টেস্ট। দ্যাট মিনস বলেছে যারা পিএইচডিতে প্রযোজ্য হবেন, এলিজিবল হবেন, তবেই আপনাদের মোটর এবিলিটি টেস্ট নেওয়া হবে এবং ফিল্ড ট্রায়ালের জন্য আপনাদের পারমিশন দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট বলা হয়েছে যে হ্যাঁ, কন্ডাক্ট অফ মোটর এবিলিটি টেস্ট এমআইটি, এটা তো নেওয়া হবে বাই বোর্ড অফিসার, যেটা রেলিমিতে হবে আর কি, ঠিক আছে? Conduct of field trial. The field trial in all disciplines will be conducted by board officer at rally site. একটা ফিল্ড ট্রায়ালটা যেদিন রেলি হবে সেটাই আপনাদের ওই দিনই ফিল্ড ট্রায়ালটা হবে, ঠিক আছে? এখানে কেন বলা হয়েছে বন্ধুরা কিছু যে তথ্য, যেমন কি নো ড্রেস অ্যান্ড কিটস উইল বি প্রোভাইডেড বাই দ্য রিক্রুটমেন্ট, ঠিক আছে? রিক্রুটমেন্ট এজেন্সি, মানে আপনারা ড্রেস কিটস আপনারা নিজের থেকে নিয়ে যেতে লাগবে, ওখান থেকে কেউ কিছু প্রোভাইড করবে না। Marks will be awarded to candidates as per their performance in the field trial. That means field trial এ যারা ভালো প্রদর্শন করবেন তাদের মেরিট লিস্টে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। বন্ধুরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা পয়েন্ট লিখে দিয়েছে, কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। যারা প্রেগনেন্সি নিয়ে আছেন বা প্রেগনেন্ট মহিলা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পিএইচডি অথবা ফিল্ড ট্রায়াল কনসিডার করা হবে না, ডিসকোয়ালিফিকেশন ধরা হবে, রিজেক্ট করা হবে, সেটা আপনারা একটু মাথায় রাখবেন কাইন্ডলি, ঠিক আছে? দেখে নিচ্ছি বন্ধুরা বিস্তৃত। নেক্সট হচ্ছে হ্যাঁ, যদি আপনারা পিএইচডি করার পরে যদি কোনো কারণে মানে কোয়ালিফাই করতে পারেননি বা এরকম কিছু হয়ে থাকে, ডিসকোয়ালিফাই হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু আপিল করতে পারেন। আপিল করলে সেটা সেটার আপনাদের আপিল শোনার পরে তারা রিডিসাইড করবে। সেই ক্ষেত্রে আপনাদের রিমেজারমেন্ট করা হবে কিসের জন্য? হাইট এবং চেস্টের জন্য, ঠিক আছে? ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডিএমই কন্ডাক্ট করা হবে আপনাদের, ঠিক আছে? যেমন আইসাইট, এটা তো আমরা নর্মাল জানি যে বেটার আই থাকে N6, বেটার আই থাকে 6/6। তো এই ক্ষেত্রে আপনাদের প্রযোজ্য যাদের আইসাইট ঠিকঠাক আছে তারা একটু চেক করে নেবেন লোকাল ডক্টর দিয়ে, সেই হিসেবে অ্যাপ্লাই করতে যাবেন, ঠিক আছে? দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ নক নি, যাদের হাঁটু বাড়ি খায় তাদের কিন্তু হবে না, বা ফ্ল্যাট ফুট, তারপরে ভেরিকোজ ভিনস, স্কুইন্ট আই, এরকম ক্যান্ডিডেট কেউ থাকেন তাহলে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হওয়ার পসিবিলিটি বেশি, এখানে স্পষ্ট লেখা দেওয়া হয়েছে, ঠিক আছে? ক্রাইটেরিয়া ফর ডিটারমাইন পারমিসিবিলিটি অফ টেটু, হ্যাঁ অবশ্যই আমি সবসময় বলি ডিফেন্সে যারা অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনাদের টেটুর ব্যাপারটা কিন্তু একদম মাথায় রাখবেন, কারণ স্পষ্ট করে লেখা থাকে যে টেটু থাকলে তারা অনেক কিছুতেই আপনাদের ডিসকোয়ালিফাই করার পসিবিলিটি থাকে, কারণ অনেক ক্রাইটেরিয়া দেওয়া থাকে, যেমন কি বলে যে 1/4 পার্টিকুলার পার্ট এলবো অর হ্যান্ড অফ দ্য বডি যদি না থাকতে লাগবে, এর থেকে বেশি হলে আপনাদের হবে। তো এর থেকে ভালো যারা না থাকে সবচেয়ে বেস্ট আর কি, ঠিক আছে? বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত। আপিল এগেনস্ট ফাইন্ডিং ডিটেল মেডিকেল এক্সামিনেশন, যদি কেউ ডিটেল মেডিকেল এক্সামিনেশনে কোনো ডিসকোয়ালিফাই হয়ে থাকেন তাহলে আপিল করতে লাগবে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে আপিল করলে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপিল করলে আপনাদের রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে পরের দিন, ঠিক আছে? বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত। তারপর কি বলা হয়েছে, হ্যাঁ ফাইনাল সিলেকশন যেটা হবে এন্ট্রি, এটা মূলত বলাই হয়েছে যারা ফিল্ড ট্রায়ালসে ভালো প্রদর্শন করবেন, পার্টিসিপেশন করবেন ভালো, তাদেরকেই সিলেক্ট করা হবে। আর ফাইনাল সিলেকশন মধ্যেই আপনাদের মেরিট লিস্টটা আপনাদের বার হবে, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি বন্ধুরা বিস্তৃত কি কি আছে। হ্যাঁ, যেদিন আপনাদের রেলি হবে সেদিন কিন্তু আপনারা মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে পারবেন না, টোটালি ব্যান্ড আছে, এখানে স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে? প্রেমিসে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তা বলা হয়েছে যে আপনাদের যে প্রথম রেজাল্টটা বার হবে উইদিন 40 to 60 ডেজ কমপ্লিট হওয়ার পরে পেয়ে যাবেন, মানে রেলি কমপ্লিট হওয়ার 40 to 60 ডেজের মধ্যে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাবে, ঠিক আছে? নো টিএডিএ ইজ অ্যাডমিসিবল, ঠিক আছে? কোনো টিএডিএ পাবেন না যখন এক্সামিনেশন দিতে যাবেন,
ঠিক আছে? এখানে যে পে স্কেলটা দেওয়া হবে বন্ধুরা, এটা 7 সিপিসি অ্যাজ পার আসাম রাইফেল পার্সোনাল, ঠিক আছে? তো এটা সেন্ট্রাল স্কিম, তো বেতন অনেক অনেক বেশি, প্লাস 8 পে কমিশন এখন আসছে, বেতন আরো বেড়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা এখানে বলা হয়েছে যে যদি আপনার কোনো কোয়েরি থাকে, কোনো সংখ্যা থাকে মনের ভিতরে যে আমি কিভাবে অ্যাপ্লাই করব, কি কোনো সমস্যা আপনাদের বা ইলিজিবিলিটি কি নিয়ে কিছু সমস্যা, অবশ্যই এখানে 3টা ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফোন নাম্বারে ফোন করে আপনাদের কোয়েরি করতে পারেন, বা এখানে কোনো একটা মেইল আইডিও দেওয়া আছে, RECT BRDGAR@gmail.com। এই মেইল আইডিতেও আপনারা কোয়েরি লিখে যে ব্যাপারে জানতে চান সেটা পাঠাতে পারেন, তারা অবশ্যই রিপ্লাই করবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আমার দেওয়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।